হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আজকে জি ভাইয়া। যেটা নিয়ে পড়বো সেটা হলো এইটা, চ্যাপ্টার 4, জুওলজি। ওকে, এটা তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? তোমাদের বলে পরীক্ষার সিলেবাস দিয়ে দিছে সবাই। হ্যালো, হ্যালো। কোন পরীক্ষা? ইয়ার ফাইনাল হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া। আমাদের তো ওভাবে দেয় না, আমাদের ক্লাসে যতটুকু পড়াবে ওই বাস হবে। ওইভাবে হবে, তাই তো। যাই হোক, আমাকে রক্ত নিয়ে শুরু করবো, ঠিক আছে? রক্ত বা ব্লাড, ঠিক আছে। প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, হোয়াট ইজ টিস্যু। ভাইয়া আগে না শ্বসনতন্ত্র শুরু করার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি অফলাইনে সবাই বললো ভাইয়া রক্ত শুরু করতে, কারণ শ্বসনতন্ত্র বলেই এক ফাইনালের সিলেবাসে নাই, ঠিক আছে। ও, এই জন্য রক্ত নিয়ে শুরু করার কথা বললো, সমস্যা নেই, দুটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু একটু আমি এটা সম্পর্কে একটু ব্রিফটা করে দেই, তাহলে বুঝতে পারবেন কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম কথা, যে কতটুকু ইম্পর্টেন্ট দেখেন, আমি একটু দেখাই দিই জাস্ট, ঠিক আছে। এক হলো 2000 সাল থেকে ভাইয়া দুই স্ক্রিন হাজার দেখা যায় না, ঘোলা 2024। হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি ভাই, একটু দাঁড়ান, একটু ওয়েট। এবার কি দেখা যাচ্ছে ঠিকঠাক? জি ভাইয়া। আচ্ছা, 2000 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত, হ্যাঁ, 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত, এ ভাই, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে মোট, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে হলো মোট 76টা। ওকে, 2000 থেকে 2024 সাল পর্যন্ত। ইভেন শুধু 2009 সালে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল 10টা। তাহলে প্রত্যেক বছর 4টা 5টা 6টা করে এখানে চ্যাপ্টার থাকে, মানে প্রশ্ন থাকে। এবং আপনাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা আছে যেহেতু, ঠিক আছে, এখান থেকে আপনি ধরে রাখেন একটা সৃজনশীল তো থাকবেই, সাথে একটা সৃজনশীলের সাথে আপনার মিনিমাম আপনার 4টা বা 5টা এমসিকিউ থাকবে এই চ্যাপ্টার থেকে। জুওলজির যে 25টা এমসিকিউ, তার মধ্যে 4-5টা এমসিকিউ এখান থেকে থাকবে। তাহলে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে একটু আসি ভাইয়া, টিস্যু কাকে বলে। টিস্যু হলো এক গুচ্ছ কোষ, এক গুচ্ছ কোষ, মানে একটা কোষ না, একাধিক কোষ, মাল্টিপল সেল। যখন এর উৎপত্তি সেম হবে, উৎপত্তি সেম মানে অরিজিন সেম জায়গা থেকে, উৎপত্তি সেম জায়গা থেকে, এবং ফাংশন, ফাংশনও সেম, তাকে বলা হয় টিস্যু। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে টিস্যু কাকে বলে, আপনার অ্যান্সার হবে এই তিনটা: এক গুচ্ছ কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের ফাংশন করে, তাকে টিস্যু বলে। তাহলে টিস্যুর ডেফিনেশনে এই তিনটা শব্দ থাকতেই হবে। এখন আসেন, আমাদের বডিতে যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের দেহে যে কয়টা টিস্যু আছে, টিস্যুগুলোকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এপিথেলিয়াল টিস্যু, বাংলায় যাকে বলা হয় আবরণী টিস্যু। 2, কানেকটিভ টিস্যু বা বাংলায় বলা হয় যোজক টিস্যু।
ঠিক আছে, তারপর হলো মাসেল টিস্যু বা পেশি টিস্যু, আর একটা হলো নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে টিস্যুগুলাকে। এখন আসি, এই কানেকটিভ টিস্যু যেটা আছে, এছাড়া কিন্তু আমাদের বডিতে কোনো টিস্যু নাই। ওকে, এই 4টা টিস্যুই আছে আমাদের বডিতে। এই কানেকটিভ টিস্যু যেটা আছে, এইটা 2টা ভাগে ভাগ করা হয়। একটা হলো কঠিন বা সলিড কানেকটিভ টিস্যু, আরটা হলো তরল বা লিকুইড কানেকটিভ টিস্যু। এখন আসি, এই কঠিন কানেকটিভ টিস্যু আবার 2 প্রকার। একটা হলো অস্থি বা বোনস, আর একটা হলো তরুণাস্থি বা কার্টিলেজ। আর তরল যেটা আছে, এটা 2 প্রকার। একটা হলো রক্ত বা ব্লাড, আর একটা হলো লসিকা বা লিম্ফ। তাহলে ভাইয়া এখন আপনি বলেন, আমরা যে রক্ত পড়তেছি এটা মেইনলি কি? কানেক্টিভ এটা মেইনলি কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কানেক্টিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। এখন ভাই আমি একটা জিনিস বলতেছি, সবাই একটু খেয়াল করেন, এইটুকু জানলে সবারই হয়ে যাবে। ধরেন এই একটা বক্স আছে, হ্যাঁ, বক্সের ভেতরে আছে হলো অসংখ্য রকম ছোট 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 পাথর। ওকে, পাথর আছে। ধরেন এই আর একটা বক্স আছে, সেখানে এরকম ছোট 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 পাথর আছে। এখানে আর একটা বক্স আছে, সেখানে এরকম পাথর আছে। আচ্ছা, এখন আপনি আমাকে বললেন, এই বক্সটার যে পাথরের পাশে যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গাগুলা, এইটা আমি ফিল আপ করলাম সিমেন্ট দিয়ে। এর আশেপাশে যে ফাঁকা জায়গা, এটা আমি ফিল আপ করলাম জেলি দিয়ে। আর এর আশেপাশে যে ফাঁকা জায়গা, এটা আমি ফিল আপ করলাম তরল দিয়ে বা পানি দিয়ে। বলেন কোনটা কেমন হবে? এটা কেমন হবে সিমেন্ট দিয়ে ফিল আপ করার পর? শক্ত হয়ে শক্ত। যাবে। তখন রক্ত। এটাকে বলা হবে অস্থি। এটা জেলি দিয়ে ফিল আপ করার পর কেমন হয়ে যাবে? সেমি সলিড নাকি? এটা হয়ে যাবে তরুণাস্থি। এইটা পানি দিয়ে ফিল আপ করার পর কেমন হয়ে যাবে? লিকুইড। লিকুইড। এটা আসলে কি? ব্লাড। ব্লাড। তাহলে ভাইয়া আমার তরল বা কঠিন না জেলির মতো, এটা কি ডিপেন্ড করতেছে পাথরের উপর, নাকি পাথর যার উপর অবস্থান করতেছে তার উপরে? পাথর যার উপর অবস্থান করতেছে এখন তার ভাই উপর। পাথর যার উপরে অবস্থান করতেছে সেটাকে কি বলা হয়? দ্রাবক মাতৃকা মাতৃকা। বা ম্যাট্রিক্স। তাহলে ভাই ম্যাট্রিক্স যদি শক্ত হয়, তাহলে কানেকটিভ টিস্যুটা কেমন? অস্থি। মাতৃকা যদি জেলির মতো হয়, কানেকটিভ টিস্যুটা কেমন? তরুণাস্থি। আর ম্যাট্রিক্স যদি পানির মতো হয়, তাহলে কানেকটিভ টিস্যুটা কেমন? ব্লাড। তাহলে ভাই কি ক্লিয়ার? কনসেপশন কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এখন যদি আপনাকে কেউ বলে রক্ত কি, তখন আপনি অ্যান্সার দিবেন কি? রক্ত হলো একটি
তরল যোজক টিস্যু, নাকি? জি ভাইয়া। রক্ত হলো তরল যোজক টিস্যু। এখন তাহলে কেউ যদি বলে বোনস কি বা অস্থি কি, আপনি কি অ্যান্সার দিবেন? কঠিন যোজক টিস্যু। কঠিন যোজক টিস্যু, গুড। এই তো, তাহলে আহামরি কঠিন না ভাইয়া। হ্যাঁ, তাহলে রক্ত কি পড়লাম, সেটা মোটামুটি রক্তটা কি সেটা আমি দেখলাম। এবার আসেন আর একটু সহজ করি। ঠিক আছে, আর একটু সহজ। একজন 70 কেজি ওজনের ব্যক্তি, হ্যাঁ 70 কেজি, 70 কেজি ওজন বিশিষ্ট একজন ব্যক্তির দেহে 42 লিটার ফ্লুইড থাকে। ঠিক আছে, একজন 70 কেজি ওজন বিশিষ্ট ব্যক্তির দেহে 42 লিটার ফ্লুইড থাকে। এটাকে বলা হয় টোটাল বডি ফ্লুইড। ওকে, টোটাল বডি ফ্লুইড তাহলে 42 লিটার। এর মধ্যে কিছু ফ্লুইড আছে, এর মধ্যে কিছু ফ্লুইড আসে কোষের ভেতরে অবস্থান করবে। এই যে কোষ, এই যে কোষ, কোষের ভেতরে কিছু ফ্লুইড অবস্থান করবে, মানে এরকম। কোষের ভিতরে যে ফ্লুইড, একে বলা হয় ইন্ট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রা সেলুলার ফ্লুইড মানে কোষের ভেতরের ফ্লুইড। এর পরিমাণ হলো 28 লিটার। এখন আপনি আমাকে বলেন তো, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই কোষের বাইরে যে ফ্লুইড গুলা থাকবে, এটা কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড হবে? এটার নাম কি নাম হবে? ইন্টারসেলুলার। 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 হ্যাঁ জারিন, সুন্দর বলছো। আমি এটাকে যদি আরেকটু সহজভাবে লিখি, এটাকে যদি বলি, আমি বলি এক্সট্রা সেলুলার ফ্লুইড। জারিন যে কথাটা বলছে এটাও কিন্তু সঠিক, এটাকে ইন্টার সেলুলারও বলা যায়, দুইটা কোষের মাঝখানে বলা যায়। কিন্তু এটাকে আমি এক্সট্রা সেলুলার ফ্লুইডও বলতে পারি, সেলের বাইরে। এই ফ্লুইডের পরিমাণ হলো 14 লিটার। এখন আসেন, এই 14 লিটার ফ্লুইডের মধ্যে আমাদের হলো 5 থেকে 6 লিটার হলো ব্লাড। ওকে, 14 লিটার ফ্লুইডের মধ্যে 5 থেকে 6 লিটার হলো ব্লাড। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, ব্লাড কি এক্সট্রা সেলুলার নাকি ইন্ট্রা সেলুলার? এক্সট্রা সেলুলার। গুড, এটাই পরীক্ষায় আসে, ব্লাড হলো এক্সট্রা সেলুলার ফ্লুইড। কিন্তু ব্লাডের যেটা আমি বললাম 5 থেকে 6 লিটার, এইটা হলো ব্লাডের আয়তন বা ভলিউম। কিন্তু ব্লাডের অরিজিনাল মাপ হলো 3.5 লিটার। তাহলে ভাই কি হইলো এটা? এটা তো আমি বুঝলাম না। এই 3.5 লিটার তরলকে বলা হয় প্লাজমা, বাংলায় বলা হয় রক্তরস। তাহলে ভাইয়া এখানে একটু কথা আছে আমার। কথাটা হলো, আপনি বললেন
3.5 লিটার হলো প্লাজমা, আবার রক্ত বলতেছেন কত লিটার? 5 থেকে 6 লিটার। এটা কিভাবে সম্ভব ভাইয়া? আমি মনে করি, এই ধরেন আমি একটা গ্লাস নিলাম, হ্যাঁ, এখানে একটা গ্লাস নিলাম আমি। গ্লাসে এইটুকু আমি পানি দ্বারা ফিল আপ করলাম, এটা ধরলাম 10 ml। এখন ভাইয়া বলেন তো, যদি আমি এই গ্লাসের ভিতরে আমি পাথর ফেলাই, পানির আয়তন কি 10 ml থাকবে না বেড়ে যাবে? বেড়ে বাড়বে। যাবে। বাড়বে। বেড়ে হয়ে গেল কত ml? ধরো 13 ml হইল। এখন বলেন এখানে মূল পানি কত আছে? 10 ml। 10 ml। কিন্তু পাথর ফেলার কারণে আয়তন বেড়ে কত হইলো? 13 ml। 13 ml। তাহলে ভলিউম কি হয়ে গেল? পারলো না? তাহলে এখানে যে পাথর আর এখানে হলো রক্ত কণিকাগুলা বা ব্লাড কর্পাসলস গুলা, সেটা হলো আরবিসি, ডাব্লিউবিসি, আরটা কি প্লেটলেট। তাহলে আপনি এবার আমাকে বলেন রক্তের ভলিউম বাড়ছে কেন? রক্তের ভলিউম কণিকার বাড়ছে জন্য। কণিকাগুলার জন্য। তাহলে এখন তো সবারই ক্লিয়ার। তাহলে যদি বলা হয় রক্তের ভলিউম কত, তখন 5 থেকে 6 লিটার। যদি বলা হয় রক্তের পরিমাণ কত, তখন কত? 3.5 লিটার। 3.5। এই তো। এখন আসেন, গেল এটা। এবার আরেকটু ভিতরে ঢুকি। ভাইয়া মাত্র যেটা বললেন ওটা আবার একটু ইয়ে করবেন, আবার আচ্ছা, বলবেন, নেট রক্তের যদি এসে। বলা হয় পরিমাণ কত, মানে নিট রক্ত কত আছে, 3.5 লিটার। কিন্তু যদি বলা হয় ভলিউম কত, রক্তের আয়তন কত, যেহেতু রক্তের ভিতরে রক্ত কণিকাগুলো ভাসমান আছে, তাহলে আয়তন কি হয়ে গেল? বেড়ে গেল না? বেড়ে যেয়ে হইলো 5 থেকে 6 লিটার। এটা হলো রক্তের ভলিউম বা আয়তন, আর এটা হলো রক্তের পরিমাণ। দুটার মধ্যে একটু ঝামেলা আছে, হ্যাঁ, তবে অধিকাংশ সময় ভলিউমই প্রশ্ন আসে। এবার আসেন ভাইয়া, এবার যদি আমি একটা কোশ্চেন বলি যে আপনি কতটুক রক্ত দিতে পারবেন, বা আপনি কতটুকু রক্ত ক্ষরণ হলে আপনি মারা যাবেন। ধরেন এই হলো আপনি, আর এই হলো আপনার, কে এটা কি বলা যায়, কি বলা যায় বলেন? ফ্রেন্ড। গার্লফ্রেন্ড। গ্রহিত। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মোটরসাইকেলে যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করে ছেলেটার কিছু হয়নি, মেয়েটা ধরো পড়ে গেছে, কারণ মেয়েরা তো অ্যাক্সিডেন্টের সময় ওদের ইটা ভালোভাবে মানে ইস- মানে সরতে পারে না, কারণ বাইক তো চালাই ছেলেরাই। ছেলেরা দেখলো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, লাফ দিছে, কিন্তু মেয়েটা লাফ দিতে পারেনি, অ্যাক্সিডেন্ট করলো। করে মেয়েটা পড়ে গেছে, পড়ে যেয়ে প্রচন্ড ভাবে ব্লিডিং হচ্ছে। কারণ হাসপাতালে নিয়ে গেছে দুইজনকেই, দুইজনের ব্লাড গ্রুপ সেম। ছেলে বলল যে আমার কাছ থেকে যত ব্লাড আছে সব নিয়ে নাও। ছেলে 1 ব্যাগ ব্লাড দিল। 1 ব্যাগ ব্লাড মানে কত? 1 লিটার? কেউ হাফ বলতে পারবে? লিটার না? না, 450 ml দিল। 450 ml। 450 ml ব্লাড দিল। ছেলেটা কিছু হবে? না। না। না ভাইয়া। তাও মেয়েটা জ্ঞান ফিরতেছে না। ছেলে বলল আমার কাছ থেকে আরো 1 ব্যাগ ব্লাড নেন। 2 ব্যাগ ব্লাড নিল। মানে কত ml? 900 ml। 900 ml। মেয়েটা বেঁচে উঠলো, কিন্তু ছেলেটা চলে যাবে কোমাতে। কোমা মানে কি বলেন? অজ্ঞান হয়ে গেল।
তারপরে ডাক্তার থামলো না, ডাক্তার আর এক ব্যাগ ব্লাড দিয়ে দিল। মেয়েটার শরীরে যখন 1200 ml ব্লাড যাবে, ছেলেটা তখন মারা যাবে। এবার বলেন কতটুক ব্লাড লস করলে মানুষ মারা যায়? 1200 ml। 1200 ml। মনে থাকবে তো ভাইয়া? তাহলে একজনকে সর্বোচ্চ আপনি 3 মাসের মধ্যে কতটুক ব্লাড দিতে পারবেন? 450 ml। এক ব্যাগ ব্লাড, আর দেওয়া যাবে না। এখন ধরেন 2 ব্যাগ ব্লাড দিলে আপনি কোমাতে থাকবেন, কিন্তু মরবেন না। এর চেয়ে বেশি কি দিলে কি হয়ে যাবেন? মারা যাবেন। নাকি বুঝাইতে পারছি মারা কথাটা? যাব। সবাইকে হ্যাঁ। ক্লিয়ার? তাহলে মারা যাওয়ার পর কি দেখবে ছেলেটা? বল। মারা যাওয়ার পর সে 2টা অনুষ্ঠান দেখবে। একটা হলো তার 40, আর একটা হলো তার যাকে রক্ত দিছে তার বিয়ে, নাকি? হ্যাঁ। স্যার স্বর্গে গিয়ে আরেকজনের সুখ দেখবে। হ্যাঁ, স্বর্গে গিয়ে একজন সুখ দেখবে। এই জন্য একজন মানুষকে 450 ml বেশি ব্লাড দেওয়া যাবে না। এখন আপনি বলেন, আপনি একটা অপারেশনের ভিতরে গেছেন, আপনার বডি থেকে যদি 450 ml এর বেশি ব্লাড পড়ে যায়, তখনই শুধু ডাক্তার কি করবে? রক্ত নিবে। ব্লাড সাপ। কিন্তু তা বাদে কি আপনাকে কি কাউকে রক্ত দিতে হবে? না। আপনাদের এখানে কেউ কি অপারেশন হইছেন? কেউ হননি? অ্যাপেন্ডিসাইটিস কারো হয়নি? দেখ হইলেও হয়েছিল বলে। ভাইয়া। হইছে? সাহা কি যেন নাম, কি সাহা ভাইয়া? মনীষা? মোহিনী। মোহিনী? কি হয়েছিল মোহিনী। ভাইয়া তোর, মোহিনী সাহা? স্যার অ্যাপেন্ডিসাইটিস। রক্ত কি দেওয়া লাগছিল? না। দেখছিস কেন বলতো? এখন কি বুঝতে পারছিস? হ্যাঁ। অপারেশনের টেবিলে আপনার শরীর থেকে 450 ml এর বেশি ব্লাড বের হয়নি, এই জন্য দেওয়া লাগেনি। ঠিক আছে ভাইয়া? বোঝা গেল? এইবার আসি, রক্তের ভলিউম সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আমাদের ধারণা। এইবার নেক্সট, এইবার আসি রক্তের পিএইচ। খুবই ইম্পর্টেন্ট। পিএইচ কেমিস্ট্রিতে খুব ভালোভাবে পড়ছেন আপনারা, তারপর আমি একটু পড়াই দিই। এটা হলো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, তাই তো? ভাইয়া শর্ট সিলেবাস ছিলাম। তারপর এটা তো পাকার কথা ভাইয়া। কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। আপনার রক্তে কতটুক হাইড্রোজেন আয়ন আছে, অর্থাৎ আপনার রক্তটা অ্যাসিডিক না বেসিক। যদি 7 থাকে তাহলে নিউট্রাল, 7 থেকে যদি বেশি হয় ক্ষারীয় বা অ্যালকালিক, আর যদি 7 কম হয় অম্লীয় বা অ্যাসিড। এটা তো আমরা জানি, এটাকে বলা হয় পিএইচ স্কেল। মনে আছে পিএইচ স্কেল? এখন আসি নেক্সট, আমাদের রক্তের পিএইচ কত? আমাদের রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45, এর রেঞ্জের ভিতরে থাকে। এখন আপনি বলেন সাধারণ সেন্সে স্কেল দেখে বলেন, আমাদের রক্ত কি অ্যাসিডিক না ক্ষারীয়? ক্ষারীয়। হ্যাঁ, ঈষৎ ক্ষারীয়। ওকে, এখন আমি বলি রক্তের, আচ্ছা আমাদের তো ভাই 2টা ব্লাড ভেসেলের ভিতরেই রক্ত থাকে, একটার নাম শিরা বা ভেইন, আর একটার নাম কি? ধমনী। ধমনী।
ধমনী বা আর্টারি, তাই তো? ধমনী বা আর্টারি। এখন আপনি আমাকে বলেন কোন রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি? শিরায়। গুড। ধমনী দিয়ে যে শিরায়। শিরার শিরার রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি, ধমনীর রক্তে অক্সিজেন বেশি। এখন বলেন তো শিরার যে কার্বন ডাই অক্সাইড, এর শিরার ভিতরে যে পানি আছে, পানির সাথে বিক্রিয়া করে কি H2CO3 উৎপাদন করবে কি করবে না? করবে। করবে। আচ্ছা, H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা কি খুব শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড? খুব দুর্বল। দুর্বল। তাই এটা বিযোজিত হয়ে যাবে, কারণ আমরা জানি দুর্বল অ্যাসিড ভেঙে যায়, ভেঙে যে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করবে। করবে কি করবে না? করবে। তার শিরার রক্তে কোন আয়নের ঘনত্ব বেশি? হাইড্রোজেন আর হাইড্রোজেন। এইবার বলেন এই দুইটার মধ্যে শিরার রক্তের পিএইচ কোনটা? 7.45। 7.45 না, শিরার রক্তের ম্যাম পিএইচ 7.35। 35, কারণ অ্যাসিডিক হইলে কমবে না, জি ভাইয়া। মানটা যত কম তত কি অ্যাসিডিক। এবার বলেন অ্যাসিডিক। 7.35 বড় না 45 বড়? 45 বড় না? অ্যাসিডিকের ক্ষেত্রে 4 হ্যাঁ, অ্যাসিডের ক্ষেত্রে ভ্যালুটা কমতে থাকবে, আর ক্ষারের ক্ষেত্রে ভ্যালুটা কি হবে? বাড়তে থাকবে। বাড়তে থাকবে। এইবার আপনি আমাকে বলেন আর একটা কথা, তাহলে ধমনী রক্তের পিএইচ কত? 7.45। 7.45। যাক, তাহলে আমরা বুঝলাম ধমনী আর শিরার রক্তের। কিন্তু আপনাদের কেমিস্ট্রি বইতে এই দুইটা গড় দেওয়া আছে 7.40, এবং এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2014 এর কোশ্চেন। তাহলে যদি 7.4ও আসে, তাহলে সেটাও কি রক্তের কি পিএইচ? ওকে, এভারেজ পিএইচ। এভারেজ পিএইচ। এইবার আসেন, সুন্দর একটা কোশ্চেন আসছিল, যদি পিএইচ 0.5 ওঠা বা নামা করে, তখন আপনার জীবন হুমকির মুখে চলে আসে, অর্থাৎ সংকটাপন্ন হয়ে যায়, সংকটাপন্ন হয়, অর্থাৎ আপনি বাঁচা মরার মধ্যবর্তী স্থানে চলে যান। আচ্ছা ধরেন 0.5 কমলো, তখন পিএইচ কততে দাঁড়াবে? 7.44 থেকে হিসাব করেন। 7.3। 6.9 হ্যাঁ, 6.9। 0.5 কমছে, 6.9। এবার বলেন তো আপনি কোন ধরনের অসুখে ভুগবেন? আপনার শরীর কি অ্যাসিডিক হয়ে যাবে নাকি অ্যালকালিক হয়ে যাবে? অ্যাসিডিক। অ্যাসিডিক। তখন এই রোগটার নাম অ্যাসিডোসিস। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021 কোশ্চেন ছিল, রক্তের পিএইচ যদি কমে যায় আপনি অ্যাসিডোসিস হবে। ঠিক আছে? আর যদি রক্তের পিএইচ 0.5 বেড়ে যায়, তাহলে কত হবে? পয়েন্ট কত হবে? 7.4, 7.5। 7.9। 7.9। 4 আর 5 কত? 9। তখন বলেন তো আপনি কি ধরনের রোগে ভুগবেন? অ্যালকালিক। অ্যালকালোসিস রোগটা। ভাই এখানে ওসিস বলতে কি বুঝাইছে? ভাই এটা হলো ডিজিজের নাম, বলে অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস। না, এখন ওই যে ভাই ইনফেকশন থাকলে, ইনফেকশন হলে যেমন আইটিস যুক্ত হয়, আইটিস, তো এরকম কি না কিছু না, আছে? এরকম কিছু না ভাইয়া। এটা হলো কি বলছে যে এটা হলো একটা কন্ডিশন, বডির একটা কন্ডিশন, যে আপনি আপনার রক্তের পিএইচটা এখন কোন কন্ডিশনে আছে। এখন দেখেন আমি একটা উদাহরণ দিই, যেমন দেখেন আফিফা, আপনি 2 দিন আগে বাড়ি গেছেন নাকি? গেছেন না? জি ভাইয়া। বাড়ি আসছেন, যাওয়ার পর আপনার ধরেন বাসে ওঠার সাথে সাথে বমি হয়। ধরেন আপনি
10 বার বমি করলেন। অনেকের হয় না, মোশন সিকনেস হয় না অনেকের, জি ভাইয়া। জি ভাইয়া। এখন 10 বার বমি করলেন। এখন যখন 10 বার বমি করে ফেললেন, আপনার পেটের ভিতরে, স্টোমাকের ভিতরে একটা অ্যাসিড ছিল, জানেন অ্যাসিডটার নাম কি? HCl নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা বেরোয় গেল না আপনার বডি থেকে? তাহলে বলেন তো, আপনার শরীরের ভিতর থেকে অ্যাসিড বেরোয় গেছে, তাহলে আপনার শরীরটা কেমন হয়ে গেছে? alkali, অ্যালকালিক হয়ে গেল না? তাহলে আপনার কিন্তু শরীরটা অ্যালকালিক হয়ে গেল। এখন বলেন তো আপনার কোন অসুখ হবে? অ্যালকালোসিস। alkalosis, এবং আপনি যদি 7.9 হয়ে যায় এইভাবে বমি করতে করতে, 10 বার বমি করলে হয় এরকম, তাহলে আপনি সাথে সাথে অজ্ঞান হয়ে কোমাতে চলে যাবেন। তারপরে আইসিইউতে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। কি আর বুঝাইতে 10 বার পারছেন? যদি গ্যাপ দিয়ে দিয়ে করে? গ্যাপ দিয়ে দিয়ে করলে সমস্যা নাই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো আর ভাইয়া গ্যাপ হয় না, কারণ একবার যখন রিফ্লেক্স উঠে ঠাস ঠাস করে তো বমি হইতে থাকে, তাই না? তাহলে অবশ্যই বাসে জার্নি করার আগে আপনি বমির বড়ি খেয়ে জার্নি করতে হবে নাকি? এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, যাদের আছে তাদের ঠিক আছে, অনেকেরই আছে, আমার নিজের মেয়েরই আছে, বুঝছেন? একবার কক্সবাজার যাই বিপদে পড়ে গেছিলাম, সেন্ট মার্টিন যাই, আসার সময় দেখি যে বমি করে অবস্থা খারাপ, তারপরে নেমে গেছিলাম বাস থেকে। মানে নাহলে অ্যালকালোসিস হয়ে যাইতো ঢাকায় আসতে আসতে, বুঝছেন তো? খুব খারাপ অবস্থা কিন্তু ভাইয়া। এগুলো একটু কনসার্ন থাকবেন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। গেল। তাহলে আমাদের পিএইচ সম্পর্কে কি কারো কোনো জিজ্ঞাসা করা আছে নাকি? পিএইচ থেকে অনেকগুলা কোশ্চেন আসছে, আমরা মোটামুটি ক্লিয়ার। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া ওই যে শিরাতে যে বললেন যে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট হয়, এটা কি ধমনীতেও হয়? না হলে তো ধমনীর পিএইচ 7.45 কিভাবে হয়? না ভাই, আমি বলছি শিরার রক্তে বেশি হয়, এই জন্য শিরার রক্তের পিএইচটা একটু বেশি অ্যাসিডিক। ধমনী রক্তও তো আছে, তাই না? সামান্য। এখন আসেন, আচ্ছা ভাই। আপনার রক্তের পিএইচ, তাহলে দেখেন, এখন আপনারা একটা প্রশ্ন করতে পারতেন আমাকে, ভাইয়া ধরেন আমি লেবু খাচ্ছি, লেবুতে অ্যাসিড, তাহলে আমার রক্তের পিএইচ কমে যাচ্ছে না কেন? নাকি? বা আমরা, বাফার জি কাছে। ভাইয়া, এটা সুন্দর একটা কোশ্চেন। দেখেন, সৃষ্টিকর্তা আমাদের রক্তের পিএইচ যেন সামান্য পরিবর্তনে ঝামেলা না হয়, তাই আমাদের রক্তের ভিতরে কিছু বাফার দ্রবণ রেখে রেখে দিছে। বাফার দ্রবণ বা বাফার সলিউশন কেমিস্ট্রিতে আছে, দেখবেন। বাফার সলিউশন মানে কি? যে দ্রবণে আপনি অ্যাসিড দেন বা ক্ষার দেন বা বেস দেন, দ্রবণের পিএইচ কোনো কি হবে না, চেঞ্জ হবে না, তাকে বলা হয় বাফার সলিউশন। আমাদের ব্লাড একটি বাফার সলিউশন। আমাদের রক্তে কি কি বাফার আছে? 3টা বাফার আছে, ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। এক, বাইকার্বনেট বাফার। 2, প্রোটিন বাফার। আর 3, হিমোগ্লোবিন বাফার। এবং আপনাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এই বাফার দ্রবণ সম্পর্কে ডিটেলস লেখা আছে। বাইকার্বনেট বাফারের মেকানিজমও আগে আসতো, কিভাবে আমাদের রক্তকে ই করতেছে। এবং এটা কিন্তু অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, কেমিস্ট্রি বই থেকে আসছে, যে আমাদের শরীরে কি কি বাফার আছে রক্তের পিএইচটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, এই 3টা বাফার আছে। এইবার আসি আমাদের রক্তের টেম্পারেচার। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমাদের রক্তের পিএইচ হাইয়েস্ট কত পর্যন্ত যেতে পারে? 7.9। এরপরে গেলে কি মারা যাবো? শিওর। আমাদের টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো টেম্পারেচার।
আর একটা মাথায় রাখবেন, মেডিকেলে সবসময় ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়, কখনো সেলসিয়াস না। কেন জানেন? দেখেন, আপনারা পড়ছেন C/100, F-9 কত, 180, আর K কত, 100। এখন আপনি বলেন, আপনি একটা জিনিসকে 100 ভাগ ভাগ করতে পারতেছেন, একটা জিনিসকে 180 ভাগ ভাগ করতেছেন, আর একটা জিনিসকে 100 ভাগ ভাগ করতেছেন, কোনটাই অ্যাকুরেট মান পাওয়া যাবে? যেটাতে 180 180 বার। 80 ভাগ। এই জন্য ফারেনহাইট স্কেলে একেবারে অ্যাকুরেট মান পাওয়া যায়। এই জন্য মেডিকেলে সবসময় ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। এবং এইটা হলো আমাদের রক্তের টেম্পারেচার। এখন আসেন, রক্তের টেম্পারেচার যদি কমে যায়, কমে যে 94 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসলো, তখন আপনার বডির এই কন্ডিশনটাকে বলা হবে হাইপোথার্মিয়া। আর যদি বেড়ে যায় 106 ডিগ্রি ফারেনহাইট, তখন এটার নাম হাইপার থার্মিয়া। ঠিক আছে, তাহলে হাইপো কি হাইপার কি মোটামুটি বুঝলাম। আর আমরা যে টেম্পারেচার মাপি, স্কিনে যে টেম্পারেচার, এটা হলো সারফেস টেম্পারেচার। আর যদি ভিতরের টেম্পারেচার সারফেস টেম্পারেচারের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আচ্ছা, আমাদের মনে হয় লাইনটা কেটে যাবে একটু পরেই, তারপর আবার লিঙ্ক দিব, আবার জয়েন করবেন। 0.5 ডিগ্রি বেশি থাকে যে টেম্পারেচার, সেটা হলো কোর টেম্পারেচার। এটা মাপা হয় অ্যানাল ক্যানেলে, বাচ্চাদের মাপা হয় এটা।